দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাহী আদেশে বুধবারে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, জানালেন আইনমন্ত্রী। কাল থেকে স্বাভাবিক সময় চলবে অফিস, জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামীকাল নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি অতিথি হিসেবে যুক্ত আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, এবং যুক্ত হবেন কাশেম হুমায়ুন, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সংবাদ। স্বাগত জানাচ্ছি আপনাকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনার কাছে আসলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। জামাত শিবির নিষিদ্ধে কালই প্রজ্ঞাপন জারি হবে, আইনমন্ত্রী স্পষ্ট করে আজকে বলেছেন সচিবালয়, এবং এর মধ্য দিয়ে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে। এর আগে গতকাল গণভবনে 14 দলের একটি মিটিং ছিল, সেই মিটিংয়ে আসলে এই সিদ্ধান্তটি হয় 14 দলের জামাত শিবিরকে নিষিদ্ধ করার একটি। আর এটি আসলে হঠাৎ করে এখন আসলো কেন? মানে আগে থেকে কিন্তু এই ধরনের কথা উঠেছিল, আপনার বিচার বিভাগ থেকে তাদের যে নিবন্ধন সেটিও কিন্তু বাতিল করা হয়েছিল। দেখুন, আমি মনে করি যে এটি এই মুহূর্তের সবচাইতে প্রশংসিত সংবাদ, সবচাইতে ইংরেজি ভাষায় বলতে গেলে ওয়েলকাম নিউজ, যে জামাত শিবিরকে বেআইনি করার সিদ্ধান্ত সরকার নিয়েছে। সেই সাথে আপনার কথাটি আমি বলতে চাই যে এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। তারপরেও ইংরেজিতে একটি কথা আছে না, ইজ বেটার লেট দেন নেভার। তো সেটি এখন প্রযোজ্য। দেরি হলেও সিদ্ধান্ত যে নিয়েছে সরকার, সেই সিদ্ধান্তকে আমাদের অবশ্যই সাধুবাদ জানাতে হবে। আগে কিন্তু যেটা আপনি যথার্থই বললেন যে আদালত এই জামাত শিবিরকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, এবং আদালতের সেই সিদ্ধান্তে কিন্তু আমিও শরিক ছিলাম, এই অর্থে যে আমি আপিল বিভাগের চেম্বার বিচারপতি থাকাকালে আমি একটি আদেশ দিয়েছিলাম যাতে জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই মর্মে। কিন্তু অংশগ্রহণ করতে না পারা আর এই দলকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া দুটো আলাদা জিনিস। কিন্তু এখন যেটি প্রয়োজন ছিল এই দলকে নিষিদ্ধ করে দেওয়ার, কারণ বঙ্গবন্ধু 1972 সালের সংবিধানে অত্যন্ত স্পষ্ট ভাষায় লিখিত করিয়েছেন, এবং তিনি তার সেই গণপরিষদের যেদিন তিনি সংবিধানের খসড়া উপস্থাপন করলেন, সেদিন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না, এবং তার এই নির্দেশনা উপযুক্ত স্থান পেয়েছে আমাদের 72-এর সংবিধানে। সেই অর্থে কিন্তু জামাতের বা অন্যান্য ধর্মান্ধ দলগুলোর, ধর্ম ব্যবসায়ী দলগুলোর আমাদের দেশে রাজনীতি করার কোনো স্কোপই থাকে না, এবং এটি ছিল না। কিন্তু পরে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে খুনি জিয়া, খুনি মোস্তাক সহ অন্যান্য সেই পাকিস্তানি চরেরা আপনার এই জামাতকে আবার পুনঃস্থাপিত করেছিল, তাদের আবার বাংলাদেশে রাজনীতি করার পথ সৃষ্টি করে দিয়েছিল। এই ব্যাপারে বলতে হচ্ছে যে খুনি জিয়াউর রহমান একজন অত্যন্ত নিকৃষ্ট রাজাকার গোলাম আজমকে পাকিস্তান থেকে ফেরত এনেছিলেন কিন্তু, এবং সে যেন বাংলাদেশের নাগরিকত্ব পায় সেই ব্যবস্থাও সেই খুনি জিয়াউর রহমান করে দিয়েছিলেন, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যেদিন তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় সেদিনও কিন্তু তার আনুগত্য ছিল পাকিস্তানের প্রতি, এই অর্থে যে সেদিনও তিনি পূর্ব পাকিস্তান রক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন সেই দিনও। তো সুতরাং যে ব্যক্তির আনুগত্য বাংলাদেশের প্রতি ছিল না বরং পাকিস্তানের প্রতি ছিল, তাকে দেশে ফিরিয়ে আনা, তাকে নাগরিকত্ব দেওয়া, এর চেয়ে জঘন্য আর কিছু করা যায় না। এবং আপনারা পরবর্তীকালে দেখেছেন সেই খুনি জিয়াউর রহমানের স্ত্রী আরেক পাকিস্তানি চর খালেদা জিয়া তার ছেলেকে সামরিক বাহিনীতে প্রথমে চাকরি প্রদান করে তারপরে এক এক পদোন্নতি দিয়ে তাকে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত করেছিল। এবং সেই সময়ে যদি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় না আসতো, তাহলে সেই গোলাম আজমের কুখ্যাত রাজাকার গোলাম এবং যুদ্ধাপরাধী গোলাম আজমের কুখ্যাত রাজাকার পুত্র বাংলাদেশের শুধু মেজর জেনারেলই হতেন না, সম্ভবত বাংলাদেশের
সামরিক বাহিনীর প্রধানও হতেন। যাই হোক, আমাদের দেশকে রক্ষা করা। আমি যদি মাঝখানে একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই, আপনি বললেন এখনই সময়, এখনই কেন সময়, মানে এইটা এতদিন কেন? আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, এতদিন কেন? যদি নিষিদ্ধ করার মতো যৌক্তিক কারণ থাকে এতদিন কেন করলো না? নাকি রাজনৈতিক? না, আমি আপনাকে তো বললাম যে অনেক আগেই এটি করা উচিত ছিল, জি, এবং অলরেডি টু লেট, অনেক বিলম্ব হয়ে গেছে। কিন্তু অনেক আগে করলে এখন ইদানিংকালে যেসব ধ্বংসযজ্ঞ বিএনপি, জামাত, শিবির করেছে, যার প্রমাণ আমরা কিন্তু আন্দাজ ভিত্তিক কথা বলছি না, এগুলো আমরা প্রমাণ পেয়েছি। এই যে এতগুলো স্থাপনা ধ্বংস করলো, বিটিভি ভবন, তারপরে সেতু, তারপরে মেট্রো রেল, তারপরে আপনার ই ভবন, ত্রাণ মন্ত্রণালয় ভবন সহ আপনার এই টোল প্লাজা, যত হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে, এই ধ্বংসযজ্ঞ থেকে বোধহয় আমরা রক্ষা পেতাম যদি আগেই জামাত শিবিরকে অবৈধ করা হতো। কারণ জামাত শিবির যে গত কয়েক সপ্তাহের এই ধ্বংসাত্মক কার্যকলাপে আপনার সাথে সম্পৃক্ত ছিল, এই ব্যাপারে তো কোনো প্রশ্নের অবকাশ নেই। নিষিদ্ধের মধ্য দিয়ে তাদের যে কর্মী, এদেরকে নিবৃত্ত করা সম্ভব হবে? আমি একটু সময় যদি দেন আমি বলি যে এসব ধ্বংসযজ্ঞ কিন্তু ছাত্ররা করেনি, কারণ ছাত্ররা কিন্তু ওইভাবে প্রশিক্ষণ পায়নি এবং তারা চায়নি এই ধরনের কিছু হোক। কিন্তু তাদের তো দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে জামাত শিবির, বিএনপির লোকেরা। তো সুতরাং তাদের কাঁধে ভর করে, এবং এরা কিন্তু এই জামাত শিবির, এরা কিন্তু প্রমাণ আসছে যে বিদেশ থেকে এবং স্বদেশী অনেক বাণিজ্যিক অনেক ব্যবসায়ীর কাছ থেকে তারা কোটি কোটি টাকা পেয়েছে। এবং এই ছাত্রদের উপর ভরসা করে, ছাত্ররা তো জানতো না যে তাদের কাঁধে ভর করে এই সব লোকগুলো শত শত কোটি টাকার মালিক হচ্ছে। যেমন আপনার এই নূর ইসলাম, নূর বোধহয় একজনের নাম, যে নাকি আপনার এই মাসাদের চর হিসাবে প্রমাণিত ইসরায়েলি গুপ্তচর। তারপরে আরেকজন অত্যন্ত কুখ্যাত রাজাকার, আপনার খান সবুরের ভাগিনা, একজন ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, কি নাম তার, আসাদুল ইসলাম বোধহয়, যে নাকি একেবারে যার 14 পুরুষ রাজাকার, সেও এর মধ্যে ঢুকে পড়েছে, আরও অন্যান্য। তারপরে গত পরশু র্যাব 5-এর 1 নম্বর ধানমন্ডিতে একটি ভবনের সন্ধান পেয়েছে, যেই ভবনে গত 7 বছর ধরে এই জামাতিরা ষড়যন্ত্র পাকাচ্ছিল। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এগুলো কেন জানলাম না। এবং আরও দুর্ভাগ্যের বিষয় হলো, হ্যাঁ, আপনার প্রশ্নে আসি, এদের যদি বেআইনি ঘোষণা করা হতো আগে, তাহলে কিন্তু এদের যে কার্যক্রম সেগুলো আমাদের সরকার করতে পারতো, রোধ করতে পারতো। কিন্তু যেহেতু এটি দল হিসাবে একে নিষিদ্ধ করা হয়নি, তারা বলেছে আমাদের সব অধিকারই আছে রাস্তাঘাটে জমায়েত করার, এবং তাদেরকে কিন্তু জমায়েত করার কয়েক মাস আগে অনুমোদনও দেওয়া হয়েছে কিন্তু। এবং ওই গ্রাউন্ডেই যে আমরা নির্বাচন থেকে আমরা নিবৃত্ত, আমরা নির্বাচন করতে পারছি না, কিন্তু দল হিসেবে তো আমরা নিষিদ্ধ নই, সুতরাং আমাদের তো অধিকার আছে করার। যখন তারা মেট্রো ঢাকা, আপনার কাছে আমি আবার আসবো নিশ্চয়ই, আরও এসব বিষয় নিয়ে কথা শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কাশেম হুমায়ুন, আপনাকে স্বাগত জানাচ্ছি, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সংবাদ। আপনার কাছে আসতে চাই, আসলে আজকে সবচেয়ে বড় খবর যেটি হচ্ছে, জামাত শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন কালই জারি হবে সরকারের নির্বাহী আদেশে, সেটি আজকে জানিয়েছেন আইনমন্ত্রী, এবং তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে এটা একেবারেই নিশ্চিত। এবং সেটি গতকাল 14 দলের মিটিংও কিন্তু গণভবনে যে সভাটি হয়েছিল সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং তাদেরকে নিষিদ্ধের মধ্য দিয়ে আসলে কেন আগে করা গেল না, বা এখন হঠাৎ করে এই সিদ্ধান্ত, নিষিদ্ধের মধ্য দিয়ে তাদের যে আইডিওলজি, এগুলো কি করা যাবে, মানে এখান থেকে তাদেরকে বের করে আনা যাবে কিনা? না, এইটা তাই বলছে। আপনার ধরেন এখানে আমি মনে করি যে যেটা শামসুদ্দিন হায়দার, মানে চৌধুরী, উনি বললেন, যে জাস্টিস মানিক ভাই বললেন, যে আমি তার সাথে একমত পোষণ করি, কথাটা বলছি যে জামাতের রাজনীতি কিন্তু 1972 সালের কনস্টিটিউশন যদি দেখেন, তাহলে কিন্তু যে বাংলাদেশের যে কনস্টিটিউশন, 72 সালের কনস্টিটিউশন, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল কতগুলো মূল ভিত্তি ছিল, 4টা পিলার ছিল: অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টা পিলারের উপরে কিন্তু কনস্টিটিউশন দাঁড়িয়েছে। এবং কনস্টিটিউশন দাঁড়িয়েছে কিন্তু
আপনার মূল ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেটার ভিত্তিটা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধ। ৭১-এর মুক্তিযুদ্ধকে একটা সশস্ত্র যুদ্ধের ভিত্তিতে আপনার সশস্ত্র যুদ্ধের মধ্যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, এবং সেখানে কিন্তু আপনার রেফারেন্ডাম এইটা ওইটা এর এইটার প্রয়োজন আছে কি নাই সেটা অন্য বিতর্ক, কিন্তু একটা সশস্ত্র যুদ্ধের ভিতর দিয়ে ডিজাইভ আপনার 4 মূলনীতি যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাষ্ট্রীয় ৭২ সংবিধানে করেছিলেন, এখানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি ছিল না। পরবর্তীতে কি দেখলাম, আপনি যদি ক্রনোলজিক্যাল হিসাব দেখেন, ৭৫-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে, 15ই আগস্ট হত্যাকাণ্ডের পরে এই কিন্তু বাংলাদেশে আপনার মৌলবাদী রাজনীতির, হ্যাঁ, ধর্মভিত্তিক রাজনীতির উত্থানটা হয়েছে। এখন টাইম হচ্ছে ৭২-এর ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে সংবিধানটা প্রণীত হয়েছিল, সেখানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, করা হয়নি সংবিধানে, সেটা অ্যালাউ করে নাই, পারমিট করে নাই। হ্যাঁ, আপনার আইনটা কোথায় হয়? আইনটা হয় হয়তো শামসুদ্দিন ভাই, মানিক ভাই আরও ডিটেলস বলতে পারবেন। আইনটা হয় একটা আইনের কাঠামোর মধ্যে দিয়ে এটা হয়, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমাদের যে কাঠামোটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটাকে সাংবিধানিক একটা প্রক্রিয়ায় এটাকে একটা সংবিধান সম্মতভাবে এটা সাংবিধানিক পদ্ধতিতে এটাকে রিয়েলাইজ করেছেন, ভ্যালিড করেছিলেন। এখন আপনার সাংবিধানিক বিষয়টা থাকতে হবে, আপনাকে আইন কাঠামোর মধ্যে থাকতে হবে। তো এখন ৭৫-এর বঙ্গবন্ধুর মৃত্যুর হত্যাকাণ্ডের পর, নৃশংস হত্যাকাণ্ডের পরে আপনি কিন্তু দেখেন যে মৌলবাদী রাজনীতির, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উত্থান হয়েছে। সেখানে জামাত ইসলাম গোলাম আজমের নাগরিকত্ব প্লাস হলো জামাত ইসলামের উত্থান, নট অনলি জামাত ইসলাম, আমি বলবো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সবাই, জামাত ইসলাম সহ সবাই কিন্তু তখন এই যারা বাংলাদেশে ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা কিন্তু সবাই সেই কাঠামোর মধ্যে কি সেটার সুবিধা নিয়েছিল ৭৫-এর পরিবর্তনের পরে। এখন প্রশ্ন কোন জায়গায়? আজকের প্রেক্ষাপটে আজকে যে কথাটা বলছেন আপনি, যে এইটা কতটুকু জাস্টিফাইড হবে? এখন 3টা প্রশ্ন আমি আজকে সারাদিনে আলোচনা করেছি নিয়ে, যে 3টা প্রশ্ন আপনাকে উত্তরের মুখোমুখি হইতে হবে আজকের প্রেক্ষাপটে। 1 নম্বর, জামাত ইসলামে একটা শক্তিশালী অর্জন করেছিল, এটা তো অস্বীকার করার উপায় নাই। এটা যে যাই বলি, শক্তি অর্জন করেছে। শক্তি মানে ইন টার্ম অফ মানি, তার কাছে 3টা কম্পোনেন্ট বলি। ইন টার্ম অফ মানি, তারা ব্যবসা বাণিজ্যে একটা বড় রকমের অবস্থান তৈরি করেছে। 2 নম্বর হচ্ছে তাদের একটা প্রশিক্ষিত একটা বাহিনী গড়ে তুলেছে, প্রশিক্ষিত, নট অনলি যে কর্মী না, প্রশিক্ষিত কর্মী। এবং তৃতীয়ত আরেকটা হচ্ছে প্রশিক্ষিত কর্মী প্লাস হলো আপনার একটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে অর্থ তাদের কাছে আছে। আর 3 নম্বর হলো যে এই 30 বছরে এই কত বছরে আফটার অ্যাসোসিয়েশন অফ বঙ্গবন্ধু 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ধর্মভিত্তিক রাজনীতিগুলোর উত্থান হয়েছে। এটা তো অস্বীকারের উপায় নেই, যে বলেন। এখন এই 3টা প্রায়োরিটিকে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তাদের কাছে অর্থ আছে, তাদের কাছে ধর্ম আছে, তারা যেটা ক্যাপিটাল করে, প্রশিক্ষিত কর্মী বাহিনী আছে। এই 3টা শক্তিকে আপনি কিভাবে ধর্মীয় নিরপেক্ষ দলগুলো, তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবে এমনটি মনে হচ্ছে কিনা? না, সাধারণ মানুষের মিশা তো নির্ভর করে আপনি কতটুকু আপনি চর্চা করছেন। ভারতের দিকে দেখেন, আপনার নরেন্দ্র মোদী, হয়তো একটা সময় ঝামেলা হয়েছে, নরেন্দ্র মোদী ধর্মভিত্তিক রাজনীতি করেন, হিন্দুত্ববাদকে নিয়ে উনি রাজনীতি করেছেন। আজকে বিজেপি কি সেই অবস্থায় আছে?
আজকের প্রেক্ষাপটে হয়তো ক্ষমতায় তারা আছে। আমি আসবো আপনার এই বক্তব্য আরও শুনবো নিশ্চয়ই। একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে এসেই শুনছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিব একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে একটু আসি যে আসলে এই জামাত শিবির নিষিদ্ধের যে বিষয়টি, সেটি হয়তো কাল প্রজ্ঞাপনের মাধ্যমে এটি প্রসেসটা কি একটু আপনার কাছ থেকে আপনি আমি মনে করি যে এটি এখন তো পার্লামেন্ট সেশনে নেই, সুতরাং এটি কিন্তু একটি অধ্যাদেশের মাধ্যমে করতে হবে। কারণ এখন সুযোগ আছে, যেহেতু পার্লামেন্ট নাই, অধ্যাদেশের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরে সেই অধ্যাদেশটি হওয়া উচিত, অর্ডিন্যান্স যেটা আমরা বলি। তারপরে যখন পার্লামেন্ট আবার সেশনে আসবে তখন সেই অধ্যাদেশটি পার্লামেন্টে প্লেস করলে পার্লামেন্ট তখন এটি আইনে পরিণত করতে পারবে। কিন্তু এখন যেহেতু পার্লামেন্ট সেশনে নেই, সুতরাং এখন কিন্তু অধ্যাদেশ করাটা অপরিহার্য বলে আমি মনে করছি, এবং এটিই করতে হবে। আর এইখানে আরেকটি কথা, আপনি যে কথাটি বলেছেন যে এর যারা সদস্য নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রত্যেকের তালিকা কিন্তু রাখতে হবে, কারণ তারা কালকেই এটি ব্যান হলে তারা বিএনপিতে যাবে বা অন্যান্য দলে যাবে বা এবি পার্টিতে যাবে বা নিজেরা দল গঠন করবে। দল গঠন করে জামাত যা করছিল তাই করবে। সুতরাং তারা যেন না পারে, তাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সদস্যের নাম উল্লেখ করতে হবে যে এই ব্যক্তিরা কোনোভাবে কোনো রাজনৈতিক দলে যেয়ে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এখানে একটি কথা, এটি কি মানে এটি যেটি বললেন এটি কি সংবিধান সম্মত কিনা? অবশ্যই সংবিধান, যেটা কাসেম ভাই যেটা বললেন, বঙ্গবন্ধু তো পরিষ্কার বলে দিয়েছিলেন দল হিসেবে তাকে আপনি নিষিদ্ধ করেন। না, দল হিসেবে বঙ্গবন্ধু বলেছিলেন ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলবে না, এটা অত্যন্ত স্পষ্ট আপনার ৭২-এর সংবিধানে। সুতরাং এতে সংবিধানের তো স্যাংশন তো আছেই। এটি তো বরং কাসেম ভাই যেটি বারবার বলেছেন, এই যে আপনার সংবিধানের সেই যে আজ্ঞা, সেই আজ্ঞা তো নষ্ট করলো খুনি জিয়াউর রহমান এসে ধর্মের রাজনীতি আমাদের এখানে প্রচলন করলো। এবং এরপরে জিয়াউর রহমানের পরে এরশাদ সাহেব এবং তারপরে খালেদা জিয়া, এরা দুধ কলা দিয়ে লালন পালন করে আজকে জামাতের এই অবস্থা রয়েছে। এবং এইখানে দেখেন তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা পাচ্ছে, বিদেশ থেকে পাচ্ছে, ওখানে তারেক জিয়ার থেকে পাচ্ছে, দেশের থেকে পাচ্ছে। এবং আরেকটা কথা, বিদেশ থেকে কোনো টাকা যদি আসে, আমাদের এখানে এনজিও ব্যুরো আছে একটা, কিন্তু তাদের কিন্তু খবর নিতে হয় টাকাটা কোত্থেকে আসলো, কেন আসলো, কার কাছে যাবে। আমার মনে হয় না তারা খুব শক্তভাবে সেই আইনটি অনুসরণ করছেন। সেই আইন অনুসরণ করলে জানা যেত যে এই যে বিদেশ থেকে টাকাগুলো আসছে, এই টাকাগুলো কার থেকে আসছে, কোথায় যাবে। যেমন ধরেন কদিন আগে সেই নূর যে নাকি প্রমাণিতভাবে আপনার ওই ইসরায়েলি গোয়েন্দা গোষ্ঠীর সাথে যার সম্পর্ক রয়েছে, সেই নূর কিন্তু নিজেই স্বীকার করেছে তার পকেটে গেছে ৬৯ লক্ষ টাকা, এবং আরেকজন রাজনীতিবিদ তাকে দিয়েছে ৪ লক্ষ টাকা। তো এইগুলো আমরা এত দেরিতে কেন জানলাম? এগুলো তো আমাদের আগেই জানার কথা, যে এই টাকা যে পাচ্ছে তারা, জামাত শিবিররা যে টাকা পাচ্ছে, কারণ আর্থিক বল কিন্তু তাদের একটি অন্যতম বল। এবং এই আর্থিক বলের কারণে তারা প্রশিক্ষিত হতে পারছে তারা। এবং দেখুন, এই জামাত ব্যান করার পরে জামাতের লোকেরা কিন্তু বাড়ি বাড়ি যে তাদের যে ধর্মীয়, তাদের যে রাজনৈতিক প্রচার সেটি চালাচ্ছে। কিন্তু বিশেষ করে মহিলারা প্রত্যেক বাড়িতে যে মহিলাদের মগজ ধোলাই করছে, পুরুষদেরও মগজ ধোলাই করছে, তারা বিভিন্ন কারখানায় যে মগজ ধোলাই করছে। এই দলটি ব্যান হলে কিন্তু এদের অ্যাক্টিভিটিস ব্যান করা যাবে, এদেরকে বেআইনি অ্যাক্টিভিটির জন্য এদের গ্রেপ্তার করা যাবে। আমার একটা জিনিস পরিষ্কার করেন, আপনি জামাত ইসলামে মানিক ভাই, আমি আপনাকে প্রশ্ন করি যে যে জামাত ইসলামকে ব্যান করলে বা শিবির কি ইসলামী ছাত্র ধর্মনৈতিক রাজনীতি বন্ধ হয়ে যাবে, যেটা বঙ্গবন্ধুর কনসেপ্ট ছিল ৭২-এর সময়। সেটাই তো হবে, সেটাই হবে। তখন সেই জায়গায় যাইতে হবে আপনাকে। না, আপনি কি মনে করেন যে বঙ্গবন্ধুকে জামাত ইসলাম রাজনীতি বা শিবির রাজনীতি বন্ধ হয়ে গেলে ধর্মনৈতিক রাজনীতি বন্ধ? আরো তো অনেক ইসলামিক দল আছে, অনেক ইসলামিক, শুধু জামাত না,
বঙ্গবন্ধু কিন্তু বলেছে বঙ্গবন্ধু কিন্তু জামাতের নাম উল্লেখ করেননি, উনি বলেছেন ধর্ম ভিত্তিক, অর্থাৎ অন্যান্য ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করছে তাদের সবই এবি পার্টি বলেন, বা ওই যে একজন লন্ডনে বসে আছে ব্যারিস্টার রাজাকের একটা দল বোধহয় সে এই চেষ্টা করেছিল অন্যান্য ধর্মভিত্তিক। তারপরে ওই যে কি যেন একজন আছে এনায়েতুল্লাহ আব্বাসী, তারপরে চরমোনাই, যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে এদের তো অভাব নেই। এদের প্রত্যেকের অ্যাক্টিভিটি আমি সেটাই বলতে চাচ্ছি যে শুধু জামাত নয়, অন্য যারা ধর্মভিত্তিক হেফাজত, যারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, প্রত্যেকের ৭২-এর সংবিধানে যদি আপনি দেখেন, আপনি হয়তো সংবিধানের এক্সপার্ট, কিন্তু আমি একটা গ্লাস বলতে পারি, এটা আমি ভুল জানি না, তবে একটা জিনিস হলো ধর্মিক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি সেখানে কিন্তু ব্যান্ড ছিল একেবারে, এবং সেখানে জামাত ইসলামী বলে কিছু ছিল না, ইসলামী ছাত্র শিবির, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ ছিল। এখন সেই জায়গাটা আপনি 1971 আর 2024 এক জায়গায় আছে কিনা, এগুলো আপনার সার্কামস্ট্যান্সেস আপনাকে পরিস্থিতি তো পরিচালনা করতে হবে। জনাব কাশিম হুমায়ুন, আপনার কাছে আরো একটি বিষয় নিয়ে আসতে চাই যে আগামীকাল নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন হবে, সেটা তো আমরা জানতে পারবো। প্রজ্ঞাপন হবে কি জানি না, গভর্নমেন্ট তো বহু রকমের কনভার্সন থাকে। আজকে যেটা এর ভিতরে কোনো রাজনীতি দেখেন কিনা, হ্যাঁ মানে অন্য কোনো রাজনীতি দেখেন কিনা আড়ালে পেছনে? ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করলেই যে আপনি ব্যান্ড করলেই অফিসিয়ালি ব্যান্ড হয়ে যাবে তা না। আপনি যদি 1972-এর দিকে দেখেন যে বঙ্গবন্ধু 3.5 বছর ক্ষমতায় ছিলেন, আমরা তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, মাত্র মুক্তিযুদ্ধ থেকে ফিরেছি। এখন বিষয়টা হলো কোন জায়গায় দেখেন যে উইদিন 1 or 2 years বঙ্গবন্ধু আর খুবই মানে আনপপুলার করার জন্য বঙ্গবন্ধুকে এটা চেষ্টা করেছে, অপচেষ্টা, এবং সেটা পরিণতি 15ই আগস্ট, 75-এর 15ই আগস্ট পরিণতি সপরিবারে তার হত্যাকাণ্ড। এখন পপুলার কি আনপপুলার হয়েছিল সেটা তো একটা বিতর্কের বিষয়, তবে একটা অপচেষ্টা হয়েছিল যে 72-এর সংবিধান প্রণীত পরে স্পষ্ট কিছু নির্দেশনা ছিল। আপনার ন্যাশনাল ক্যারেক্টার, যেটা 71-এর মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আপনার অর্জনটা ছিল, আমাদের অর্জনটা ছিল, অর্থাৎ ধর্মের নিরপেক্ষ রাজনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ, এই 4টা মূল ভিত্তির উপরে কিন্তু সংবিধানে প্রোগ্রামে আছে, এবং সেটা কিন্তু আর রইল না। 75-এর 15ই আগস্টের 3.5 বছরের বঙ্গবন্ধুর শাসনামলের 72 থেকে 75, অর্থাৎ 10ই জানুয়ারি 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরেছিলেন। তারপর থেকে 3.5 বছর ক্ষমতা ছিল। এই 3.5 বছরের মাথায় সবচেয়ে বড় বিষয় কি, উনি বাঙালির মুক্তিযুদ্ধের প্রতি বা মুক্তিযুদ্ধের মহান আদর্শের প্রতি সেন্টিমেন্টটা রেখে লড়াই করে যে ভিতর দেওয়া সংবিধানটা হয়েছিল, অর্জনটাকে উনি সমুন্নত রাখতে পেরেছিলেন, এবং 4 দফা, এবং সংবিধানের মূল ভিত্তিটা ছিল, আজকের প্রজন্ম জানেন কি জানি না, আপনারা জানেন কিনা জানি না, এটা কিন্তু 72-এর সংবিধানে সুস্পষ্ট নিদর্শন আছে। জি, আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে এখন যেহেতু কারফিউ অনেকটাই শিথিল হয়েছে, এর মধ্যে আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কাল থেকে স্বাভাবিক সময় অফিস চলবে, ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে, এমন একটি কথা বলা হয়েছে যে বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলাচল করবে। জনজীবনে স্বাভাবিক হতে শুরু করেছে কিনা কি মনে হচ্ছে সংক্ষেপে? জনজীবনে স্বাভাবিক কি অস্বাভাবিক অবস্থা, এইটা আমি খুব একটা গুরুত্ব দিই না। আমার গুরুত্ব হচ্ছে জনজীবন স্বাভাবিক ফিরে আসবে, যেখানে বাংলাদেশ এমন একটা দেশ, ইটস আপকামিং দেশ, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এইটা আমি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী অর্থনীতির প্রজ্ঞার পরিচয়টা দিয়েছেন, যে উনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন 2041 সালের মধ্যে বাংলাদেশটা কিন্তু একটা উন্নত দেশের স্বপ্ন দেখিয়েছেন। এখন অর্জন করার বিষয় নির্ভর করে এই যে 41 সালের অন্তত নট লেস দেন, শামসুদ ভাই তো মানিক ভাই তো বিদেশে ছিলেন বহুদিন, যে আমি উন্নত দেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার
পার ক্যাপিটা ইনকাম $10,000 কাছাকাছি যেতে হবে, তাহলে আপনি উন্নত দেশের ডেফিনেশনে পড়ে। সেটা স্বপ্ন দেখিয়েছেন অলরেডি আপনি এই পর্যন্ত $2,890 কাছাকাছি আমাদের পার ক্যাপিটা ইনকাম চলে গেছে। 2041 সালের মধ্যে আমরা স্বপ্ন দেখছি। আমাদের অর্থনীতিতেও কিন্তু এই গত বেশ কয়েকদিনে যে সংঘাত সংঘর্ষ বা আন্দোলনের যে প্রভাব সেটা অর্থনীতিতে পড়েছে, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব একটি বিরতির পরে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকবেন। জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আছেন আপনার কাছে যেতে চাই। আসলে আজকে সারা দেশে কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে কালো যে ব্যাজ সেটি ধারণ করা হয়েছে এবং শোক ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রীয় এটি পালন করা হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের সরকারের পক্ষ থেকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, পাশাপাশি আরও একটি গণতদন্ত কমিশন আমরা লক্ষ্য করেছি। আসলে এটার নিশ্চয়ই একটি বিচারও দরকার। আমি ওই অধ্যায়ে আসার আগে একটু কথা, আগের সূত্র ধরে একটু কথা বলছি যে জিয়া ধর্মীয় রাজনীতি এত পাকা, মানে মৌলবাদের রাজনীতি এত পাকাপোক্ত করেছিলেন যে তিনি শর্ষিনার পীরের মতো একজন কুখ্যাত রাজাকারকে উনি স্বাধীনতা পুরস্কার দিয়েছিলেন। এটা চিন্তা করতে পারেন, যে শর্ষিনার পীর বলেছিলেন যে 71-এ হিন্দুদের যে ধর্ষণ করা হয়েছিল বা জেনারেলি ধর্ষণ করা হয়েছিল সেটি নাকি জায়েজ ছিল। এবং আজকে দেখেন আজহারি, তারপরে আরও কত কে, এরা সবই কিন্তু নেমে গেছে, বুঝলেন, সেই ধর্মান্ধ লোকগুলো। তারপরে মাতাব নামে একজনকে গতকাল গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এভিডেন্স পাওয়া গেছে যে সে আপনার ধ্বংসকর কার্যকলাপে অংশ নিয়েছে। এই মাতাব কয়েক মাস আগে বাংলাদেশের একটি পাঠ্যপুস্তক ওপেনলি ছিঁড়ে ফেলেছিল। সেই দিন আমরা দাবি করেছিলাম যে তাকে গ্রেপ্তার করা হোক, তার বিরুদ্ধে, সেটি কিন্তু একটি কঠিন অপরাধ, যে অপরাধ করেছিল। আমাদের দাবি ছিল তাকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনা হোক, আনা হয়নি। সেদিন যদি তাকে বিচারের আওতায় আনা হতো তাহলে কিন্তু সেই এই ধ্বংস প্রক্রিয়ায় অংশ নিতে পারত না। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার কথায় আসি। দেখুন, প্রতিটি জীবন অমূল্য। এখন এতগুলো জীবন ঝরে পড়ল, এই জন্য দায়ী কারা? দায়ী তারা যারা নাকি এই পরিস্থিতি সৃষ্টি করেছে। সাধারণ ছাত্ররা কিন্তু বুঝতে পারেনি যে তাদের দাবার গুটি হিসাবে ব্যবহার করছে কিছু লোক, আপনার এই নূর বা মির্জা ফখরুল, তারপরে আপনার অন্যান্য জামাত বিএনপির নেতৃবৃন্দ। এবং নূরের কথাই কিন্তু এটাও জানা গেছে যে নূর বলেছিল যে প্রথম কয়েকদিন আমরা সিনের বাইরে থাকব, মানুষ যেন মনে করে এটা ছাত্রদের আন্দোলন, তারপরে আমরা ঢুকে পড়ব। হ্যাঁ, এবং ঘটনা তাই হয়েছে। এই 7-8 দিন পরেই তারা ঢুকে পড়ে আপনার এইটিকে আসলে সরকার পতনের আন্দোলনে, ইনফ্যাক্ট প্রথম থেকেই কিন্তু তাদের এই দৃষ্টি ছিল সরকার পতন আন্দোলন ঘটানোর। কারণ দেখুন, সরকারও তো চাইতেছিল কোটার ব্যবস্থার কি বলে সংস্কার। হ্যাঁ, তো সরকারের সাথে সাধারণ ছাত্রদের যে দাবি ছিল সেই দাবির কোনো তো বেমিল ছিল না। সরকারও। স্যার, আমরা একটু সচিবালয় যেতে চাই। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন। প্রিয় দর্শক, সচিবালয়ে কথা ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সেখানে যেতে চাই, সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনতে চাই। হত্যা করে 2 পা উপরে তুলে দিয়ে মানে লটকে রেখেছিল এবং তার মৃত্যু মানে না হওয়া পর্যন্ত এবং তাদের আত্মীয় স্বজনরা এনে তার যে এই অবস্থাটা দেখিয়েছিল, ঠিক সেই রকম ভাবে, ঠিক সেই কায়দায় আমরা দেখলাম আমাদের 1 পুলিশ সদস্য এবং 1 রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা এইভাবে প্রকাশ্যে ঝুলিয়ে তারা এই দৃশ্যটির অবতারণা করেছিলেন। আপনারা সবাই দেখেছেন। এই আন্দোলনে এই পর্যন্ত আমাদের কাছে যা আসছে, আমরা হাসপাতাল এবং আমাদের থানায় যে সমস্ত রেকর্ড আছে, সেই রেকর্ড অনুযায়ী 150 জনের আমরা সুনিশ্চিত। আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি। এই 150 জনের মধ্যে এখানে পুলিশ সদস্য রয়েছে, এখানে সাংবাদিকরা রয়েছে, এখানে আমাদের রাজনৈতিক কর্মীরা রয়েছে, সাধারণ পথচারী রয়েছে এবং কয়েকজন ছাত্রও রয়েছে। আমাদের তাদের জন্য, সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সেই জন্য আজকে সারা দেশে আমরা শোক দিবস হিসাবে আমরা এই দিনটি পালন করেছি। তা আমরা মনে করি যারা প্রাণহানি ঘটেছে তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা মনে করছি যে ছাত্র ভাইরা যারা নাকি এই আন্দোলনের জন্য আসছিলেন, তাদের যেহেতু দাবি
সব দাবি আমরা মেনে নিয়েছি। তারা ফিরে যাবেন, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ফিরে যাবেন, এইটাই আমরা আশা করি। আর একটা যে কারফিউটা মানে আমাদের এই সন্দেহ আইন সব জেলা ম্যাজিস্ট্রেটরা আমরা বলে দিয়েছে, তাদের এলাকায় তাদের অবস্থা বুঝে তারা দিবে। এইটা শুধু ঢাকা মহানগর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর জন্য এটা প্রযোজ্য। ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীর জন্য। এই ছিল আমাদের মানে আজকের আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে ইনফর্ম করছি। এই শুনুন, একটু শুনুন। অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না। আমাদের যেভাবে এমন কোনো জেলা নাই যেখানে তারা এই ধ্বংস না করলেও তারা মানে নানান ধরনের এই অবস্টাকেল ক্রিয়েট করেছেন। আর ধ্বংসর জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন, আমাদের প্রাণহানি ঘটেছেন। দেখেন আমরা যেগুলোর নাম বললাম এগুলো এরা প্রাণহানি ঘটেছে। আমাদের 3 পুলিশ সদস্যকে তারা হত্যা করছে, আমাদের 1 আনসার সদস্যকে হত্যা করেছে, আমাদের অন্তপক্ষে 10 জন পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এখনো মৃত্যুর সঙ্গে তারা মানে পাল্লা নিয়ে বেঁচে আছেন। আপনারা দেখেছেন 2 সাংবাদিকের পরে 1 নারী সাংবাদিককে কিভাবে নাজায়েল করেছেন। এই বর্বরতার বোধহয় আর কোনো উদাহরণ কোনো দেশে এরকম দেখাতে পারবে না। একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন। আমরা সবকিছুরই নিন্দা জানাই এবং আমরা যারা মানে হত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জি, প্রিয় দর্শক, আমরা সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনছিলাম এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি ব্রিফ করেছেন। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা একটু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি যদি 30 সেকেন্ডের জন্য আপনার কাছে আসতে পারবো, একটু যদি শেষ করেন। শেষ প্রশ্নটি দেখুন, সরকার একজন হাইকোর্টের সার্ভিং বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করেছে। আমার মনে হয় সেটিকে নস্যাৎ করার জন্য কিছু স্বার্থান্বেষী লোক একটি তথাকথিত গণতদন্ত কমিশন গঠন করেছে, যাতে যে সরকারি যেটা হাইকোর্টের বিচারপতির অধীনে যে তদন্ত কমিশন করা হয়েছে সেটি নস্যাৎ করার জন্য। এবং এই তথাকথিত গণতদন্ত কমিশনে একমাত্র সুলতানা কামাল ছাড়া আর কোনো ব্যক্তি নেই যাকে শ্রদ্ধা করা যায়, সবাই বিতর্কিত। এবং এইখানে অত্যন্ত স্পষ্ট যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ওই ধরনের লোক আমরা দেখতে পাচ্ছি। ডক্টর কামাল হোসেনের মেয়ে সহ, যার স্বামী একজন জামাতের একজন ব্যক্তি। আচ্ছা, এখানে আমি শেষ করতে চাই, যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে, তাদের বিচারে আমাদের কঠোর হতে হবে। তাদের বিরুদ্ধে কি বলে দেশদ্রোহী মামলা বিচার করতে হবে। এবং এইটা ভেবে সেই কবিগুরুর কথায়, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র কঠোর যেন হতে পারি তথা, এই বিষয়ে আমাদের অবশ্যই কঠোর হতে হবে তাদের বিচারে। জনাব কাশেম হুমায়ুন, আপনাকে শেষ করতে চাই, আসলে শেষ কথা কি বলবেন? স্বাভাবিক জীবন যেমন হোক, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে পরিচালিত হোক, এটাই তো কাম্য। মানুষ নর্মাল লাইফ লিড করুক। যে আপনি দেখেন যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ভিতরে 71 সালে আমাদের স্বাধীনতা, এখানে কিন্তু আপনি দেখবেন আজকের প্রজন্ম হয়তো এগুলো গবেষণা করা দরকার, প্রজন্ম মনে করি। 53 বছর পর বাংলাদেশের লিবারেশন ওয়ারের বিজয়ের 53 বছর পরে শেষ করতে হবে যে হ্যাঁ, 3টা কম্পোনেন্ট। একটা হচ্ছে 30 লক্ষ লোকের শহীদান, 2 নম্বর হলো 2 লক্ষ মা বোনকে যুদ্ধ দিতে হয়েছে, 1 লক্ষ লোককে শরণার্থী হিসাবে আপনার আশ্রয় নিতে হয়েছে। এত বড় ত্যাগ তিতিকার, তারপর জ্বালাও পোড়াও এখানে বড় রকমের। হ্যাঁ, এই জায়গাটায় আপনি কম্প্রোমাইজ কতটুকু করতে পারবেন আজকে 53 বছর পরে? আপনার মূলভূতিটা কি? বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।